কনসেপ্ট করছি তারপর নষ্ট করছি, এটা বলছে না। হ্যাঁ, আমি কি আপনার নাম ধরে বলছি? আমি নাম ধরে না বললেন মানুষ কি বুঝে না? আমি কি বুঝি না? আমি কি ফিটার খাই আর মানুষ বুঝে নাই? আর আমি তো দেখি না এই ভিডিও, আমারে তো পাঠাইছে আরেকজন, আপনার কাজিন পাঠাইছে, আপনার বড় বোন পাঠাইছে আমারে। তার মানে তারা বুঝছে যে আমারে নিয়ে কথা বলছেন আপনি। তাইলে আপনি কি বুঝাইতে চান? আমাকে মাসে এত টাকা দিতে হবে, এত হাজার টাকা দিতে হবে মাসে, প্রতি মাসে। ওকে বয়ফ্রেন্ডে চাকরি করতে এসছে? শুনুন, জানি না আমাকে এত টাকা দিতে হবে, আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিতে পারবো, এর বেশি আমি কই থেকে দিব? মানে তুমি রাজি হইলা? আমি রাজি হয়েছি, মানে আমার লাইফে আসুক, মানে আমি এটা চাইতাম। সিরিয়াসলি বসে? হ্যাঁ সিরিয়াসলি। আমি টাকা দিয়ে মাসিক বেতনে বয়ফ্রেন্ড রাখলা? না, আমি না বেতনে রাখছি, বিষয়টা এরকম না। তাই আমার তো কথা হলো। হইছে না ও ভালো থাকুক, মানে ও ওরও ছাড়তে পারতেছে না, আমারও ছাড়তে পারতেছে কি না। কাণ্ড! যখন আমি বলছি যে আমারে ছাইড়ে দাও, ফাইজলামো নাকি এটা? আমি এই কথা বলার সাথে সাথে ওয়ালে বাড়ি টাড়ি দিয়ে রক্তমুক্ত বের করে ফেললো, স্যাবলন খাইলো, মানে নাটক যারে বলে আর কি, দেখাইলো একটা ড্রামা। তুমি পড়ে গেলে আবার? না না, কিসের পড়ছি, আমি পড়িনি। নতুনদেরকে কাজ করতে অনেক অসুবিধা হয় রুষা। অনেক বেশি, কেমন বলতো? অনেক কিছু ফেস করতে হয়, খারাপ কিছু। বিপদে পড়ে বোধহয় প্রথমই মানুষ বেশি। হ্যাঁ, ওই যে বুঝে না যারা, তারা ভাবে যে আসলেই অনেক বড় নায়িকা হয়ে যাবে, কিন্তু আসলে কিছু প্রডিউসার জাস্ট ইউজ করে। এবং এইরকম কয়েকজন মানুষের জন্য পুরো ইন্ডাস্ট্রিটারই দোষ হয়। হ্যাঁ, পুরা ইন্ডাস্ট্রিটা নষ্টই হয়ে গেছে এখন, মিডিয়াটা, মানে একজনের জন্য 10 জনের দুর্নাম। যে কোনো পেশাতেই ভালো মানুষ খারাপ মানুষ আছে, তবে অবশ্যই যারা আলোর নিচে থাকে তাদের জন্য জীবন অনেক কঠিন। হাঁচি কাশি দিলেও সেটা হাঁচি দিলেন ভরি উনি, কিছু করার নেই। এনিওয়ে উষা, এই নাটক চলচ্চিত্র আসতেছে কিছুদিন পরে, দুটো মিডিয়ামই তো কাজ করা হলো অল্প বিস্তর। নাটক চলচ্চিত্র, হ্যাঁ, দুইটাতেই কাজ করা হলো। কোনটা ভালো লাগছে, ফিল্ম নাকি নাটক? আমার স্বপ্ন হচ্ছে ছোট থেকেই ফিল্মে, বড় পর্দায়, যার কারণে হচ্ছে আমার বড় পর্দা একটু বেশি টানে। কিন্তু আমি এখনো ওরকম ভাবে তৈরি না, তবে তৈরি হয়ে আসবো ভালোভাবে। নাচ তো পারো, নাচের তো দলে ছিলে। মোটামুটি শেখা হয় না ওরকম, বাট পারি মোটামুটি। ফাইট করতে হয়েছে? না ফাইট সিন ছিল? না না, এরকম কোনো সিন ছিল না। এটা কি রোমান্টিক ধরনের ফিল্ম? রোমান্টিক, হ্যাঁ, মানে কিশোর গ্যাং, কিশোরদের নিয়ে আর কি। আরে বাপরে, এরকম এটা খুবই বড় কেস। হ্যাঁ, একটু মারামারি এই টাইপের। আর এখন তো পুরো মোহাম্মদপুর। আমার পুরা সিনটাই ছিল হচ্ছে রোমান্টিক। নায়ক কে ছিল? নায়কও একটু কিশোর ছিল, একটা ছেলে পিচ্ছি। দুই নিব্বা নিব্বি প্রেম। হ্যাঁ, এরকমই ছিল। আরেকটা নায়িকা ছিল, ও ওরকম সবাই আর কি অল্প বয়সী। আমি মনে হয় নায়কের চেয়ে আমি সিনিয়র ছিলাম। মজা এই লাগছে। আর কি। বাড়ির সবাই কেমন করে নিছে, বা বন্ধু বান্ধব অভিনয়ে আসা, মিডিয়াতে আসা নিয়ে? সত্যি কথা বলতে বাড়ি সাপোর্ট নাই, এখনো নাই, তবে আমার আম্মু অনেক সাপোর্ট করে, মানে অর্ধেক মানুষ সাপোর্ট করে, অর্ধেক মানুষ করে না। মানে বাবা চায় না করতে? বাবা চায় না বলতে, আমার বাবা আমি যতদিন ধরে মিডিয়াতে আসছি ততদিন ধরে এখন পর্যন্ত আমার সাথে কথা বলে না, এখন পর্যন্ত কথা বলে না। আমি বেশি দিন আসি নাই, 3 বছর হইল আমি আসছি, ঢাকা শহরে আসছি 3 বছর। 3 বছর বাপ কথা বলে না? না, এই কল দিলে ধরে না? কল দিছো? হ্যাঁ, কল দিছি। আমি যখন গ্রামে যাই তখন কথা বলি, কেমন আছো হ্যান ত্যান জিজ্ঞেস করি, উত্তর দেয়, বাট উনি আর আমাকে জিজ্ঞেস করে না এরকম। এতটুকুই বলি যে আমি হচ্ছে আমার বাবার চোখের মনি, আর সেই বাবা আমার সাথে 3 বছর কথা বলে না, যে বাবা আমাকে মা ছাড়া কথা বলতো না। মানে আছে না যে আমার বাসার সামনে আরেকটা বাসা, ওই বাসায় পর্যন্ত যাইতে দিত না। ইভেন আমার আম্মুর সাথে মার্কেটে যাব, শপিংয়ে যাব, তাও যাইতে দিত না, মানে সবসময় চোখে চোখে রাখতো এরকম, এতটাই কেয়ার করতো। যে কোনো জায়গায় যাইলে উনি নিয়ে যাইতো আমার সাথে করে। ওই জায়গা থেকে হঠাৎ করে কথা বলা বন্ধ হওয়াটা কষ্ট না? মানে ইন্ডাস্ট্রি শুনছি মানুষের অনেক কিছু নিয়ে নেয়, কিন্তু তোমার এত বড় একটা অনুভূতির জায়গাটা আঁকড়ায় ধরে আছে শুনে আমার নিজের গলা ভার হয়ে আসতেছে। আই ডোন্ট নো হোয়াট টু সে। এই নিয়ে কি স্বপ্ন নিয়ে আগানো বলো তো ব্রাদার? স্বপ্ন মিডিয়াতে কি হবে জানি না, তবে স্বপ্ন আমার হচ্ছে আমার আব্বু আম্মুকে নিয়ে, মানে আমার
বড় ভাই আছে, তারপর হচ্ছে মানে ওদের ফ্যামিলি আছে, 2টা ভাই আর আমি হচ্ছে সবার ছোট ছোট মেয়ে। তো আমার স্বপ্ন হচ্ছে যে আমি নিজে ওদের জন্য কিছু একটা করব। ভাইয়েরা করবে না করবে ওই আশায় আমি থাকি না, কিন্তু আমার বাবা মার জন্য আমি করে যাব। আমার কিছু লাগবে না, আমার ক্যারিয়ার হোক বা না হোক। তো এটার জন্য মিডিয়াতে আসছি, একটা শখের বসে আসছি, এর জন্য কন্টিনিউ কাজ করতেছি। তবে থাকবো কিনা সেও না, এটা হচ্ছে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। আর আমার বিশ্বাস আজ হোক কাল হোক আব্বু আমার সাথে কথা বলবে এবং আমার সাথেই থাকবে, সারা জীবন আমার সাথেই থাকতে হবে তার। মানে তার উপরে অধিকারের জায়গাটা থেকে। হ্যাঁ, আমি জানি এই দিনটা আসবে খুব তাড়াতাড়ি, অতটুকু বিশ্বাস করি আমি। হ্যাঁ, মা বাপের কাছে রাখতে পারা একটা বিরাট জিনিস, শক্তি বেড়ে যায়, কাজে কর্মে শক্তি আমার বেড়ে সব কষ্টই আমার আব্বু আম্মুর জন্য, বিশেষ করে আমার মার জন্য। মানে আমি এত কষ্ট করি বা এত পরিশ্রম করি, একা থাকি ঢাকা শহরে, একমাত্র আমি আমার মার জন্য। মানে আমার মারে আমি একটু ভালো রাখতে চাই, ভালোভাবে দেখতে চাই, এটার জন্য আর কি। স্ট্রাগল অনেক করতে হয়েছে লাইফে, আমি অনেক কষ্ট করছি ছোট থেকে। বলো না। আমি ক্লাস 7 8 থেকেই জব করি, চাকরি করি, পাশাপাশি পড়াশোনা করি। আমি এখন অনার্সে পড়তেছি, সেকেন্ড ইয়ার। তারপর হচ্ছে কষ্ট করছি আমি আমার লাইফে। আমি আছে না যে একটা প্রাইভেট করব বা কোচিং করব, আমি কখনো এগুলো করি নাই, কখনোই না। আমি এমনি এমনি পরীক্ষা দিছি, এমনি এমনি পাস হয়েছি, ভালো রেজাল্ট করছি, আমার রেজাল্ট সবসময় ভালো আসছে। তারপর হচ্ছে আর কি, কষ্ট করছি তো, অনেক কষ্ট করছি, এখনো করতেছি। একটাই আশায় যে স্বপ্নটা পূরণ করব, আম্মুর মানে আম্মুর একটা স্বপ্নের বাড়ি বানাই দিব, এটাই হচ্ছে আমার মেন টার্গেট। এটা হইলে আমি যদি হওয়ার পরের দিন আমি মরে যাই, আমার কোনো আফসোস নাই, এটাই ইচ্ছা আছে, ছাড়া কোনো ইচ্ছা নেই। মার জন্য একটা সুন্দর বাড়ি। আমার মাই আমার পৃথিবী, আমার সব কিছু। আমি ওনার জন্য বাইচে আসছি, না হলে আমি এতদিনে থাকতাম না হয়তো। মা প্রচুর সাপোর্ট করে, হ্যাঁ? সাপোর্ট করে বলতে আমার মার মতো মা আমি পাবো না কোথাও, দেখি নাই। বলো না একটু তার গল্প। আমার মা সারাটা জীবন কষ্ট করছে। আহ, আমার নানু বাসায় কখনো সে শান্তি পায়নি, সে সবার ছোট। তারপর হচ্ছে আমার যে বাবার দিক থেকেও সে কখনোই হ্যাপি হয় নাই, অবশ্য রিলেশন করে বিয়ে করছে, কিন্তু বা আমি আমার ভাই আমরা কেউ তাকে শান্তি দিইনি, কোনো জায়গা থেকে সে শান্তি পায় নাই, মানে এতগুলো বছরে। তো এগুলো তো ছোট থেকে দেখে আসছি, ওই থেকেই জিদটা কাজ করে যে আমি একদিন আমার মার মুখে হাসি ফোটাবো, তার স্বপ্নগুলো পূরণ করব। এই টার্গেট নিয়ে ঢাকা চলে আসছি আমি। আমি তো একা চলে আসছি না বলে। সিরিয়াসলি? হ্যাঁ, আমাকে তো ঢাকা আসতে দেবে না। আমি বললাম না, আমার বাবা আমাকে পাশের বাসায় যাইতে দিত না, সেখানে আমি জিদ করে চলে আসছি। বাড়ি থেকে একেবারে চলে এসছো? একা না, আমি আমার আম্মুকে নিয়ে চলে আসছি যে তুমি আমার সাথে থাকবা। পরে আম্মুকে পাঠাই দিছি আমি অবশ্য। মানে জানতা কই উঠতেছো, কি করতেছো, কি করবা, সব সেট করে বেরোইছিল? আমি সেট করেই আসছি। মানে ওই যে আপনার কোভিড-19 ছিল না, তখন আমি ঢাকা ছিলাম। আমার ঢাকায় অনেক আত্মীয় স্বজন আছে, ওখানে ছিলাম কিছুদিন। ঢাকায়ও আমি জব করছি, তখন ক্লাস 10-এ পড়ি, তখন আমি পার্ট টাইম জব করতাম। তো করোনার টাইমে তখন আমি গ্রামে চলে যাই। যখন লাস্ট লকডাউনটা শেষ হলো, মানে ওই অপেক্ষায় ছিলাম যে গাড়ি চলবে, আমি ঢাকা ঢুকবো, এরকম। তো আমি সব সেট করে রাখছিলাম এখান থেকেই, যে আমি কোথায় এসে উঠবো। চাকরিও আমি সেট করে রাখছি, কারণ আমি তো জব করে গেছি, তো আমাকে ওরা আবারও নিবে, এরকম। তো কিসে? এই সেলসে জব করতাম, সেলসে, ওকে। মানে যে পার্ট টাইম জবগুলা আপনার হচ্ছে আড়ংয়ে। তো ই করলাম, আসার পর আমার সাথে আরো আমার কাজিন আসছিল, 2টা মেয়ে, আম্মু আসছিল। তো আমি তো চিনি বা আমার জবটা কনফার্ম, এখন ওরা তো চিনে না, ওরা বাসে উঠতে পারে না। আমি কিভাবে একাই ওদের রাইখা নিজে যাব? তো আমার চাকরিটা আমি ওদের দিয়ে দেই। আমি
অনেকগুলো সিভি বানিয়ে নিয়ে আসছিলাম। সিভিগুলো নিয়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে যায় নিকুঞ্জেতে একটা চাকরি হলো, একটা কম্পিউটারের নতুনদের সুযোগ দিতেছে এরকম। তো ঢুকলাম, ঢোকার পর ওইখানে একটা আপুর সাথে পরিচয় হয়, যে আপুরা ছিল হচ্ছে বসের পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো ও হচ্ছে ওরে চাকরিটা ছাড়াই দিছে, যার কারণে আরও লোক লাগবে, কারণ ও ওই যে গ্রোমিং করতেছে, মিডিয়াতে ঢুকছে, তো দুইটা তো একসাথে করা পসিবল না। তো এটা আমি যে প্রথম যেদিন গেছি ওই দিনই শুনছি ওর মুখে, আমি এটা ওই আপুর মুখে। তা আপুর নাম ছিল রিয়া, আমার নাম কিন্তু রিয়া। ডাকনাম? ডাকনাম বলতে আমার অরিজিনাল নামই রিয়া। ওকে। তো রুষা জাস্ট আমি মিডিয়ার জন্য এমনি ইউজ করি। তো ওই আপুর জন্য আমি রুষা নামটা দিলাম, যে ওর নাম যেহেতু রিয়া, আমার নাম রুষাই থাক, বড় আপু। তো ওর সাথে ওই দিনই কথা বলে আমি ওর সাথে গ্রুমিংয়ে আমি নিজে ভর্তি হয়ে গেছি। তো আমি মানে আমার যে গ্রামের বাড়ি, আমি কিন্তু কোভিড-19 সময় গ্রামেও জব করছি। যখন ঢাকা থেকে চলে গেছি, আমি কী করবো বাসায়, পড়াশোনাও তো কলেজে ওইভাবে যাওয়া হয় না, জাস্ট পরীক্ষা দিই, তো কিছু তো একটা করতে হবে, করতাম। ওই যে কোভিড-19 সময় বন্ধ ছিল, বাট টাকাগুলো তো দিত মাস শেষে, বেতনটা তো দিত, ওগুলো জমায়া দেন তো আমি আসছিলাম। ওইগুলা দিয়ে আমি নিকেতনে গ্রুমিংয়ে ভর্তি হই। হওয়ার পর ওইখান থেকে একটা প্রথমে বিলবোর্ডে কাজ করি, যমুনাতে গেছিল আমার প্রথম বিলবোর্ড। এই তখনই ওই যে মিউজিক কম্পোজার ওই ভাইয়ের সাথে পরিচয় হয় আমার, ওদের টিমে ঢুকে যাই। ওদের টিমে ঢুকে যাওয়ার পরেই হচ্ছে কোনো এক রিলেশনে জড়ায় যায় আর কি। রিলেশনে জড়ায় যাওয়ার পরে কাজ, বাইরে কোনো কাজ করি না, ভাল লাগে না আর কি। মানে আমার কেন জানি রিলেশনটাই ভাল লাগতেছে এরকম একটা, মানে আমি খুবই আবেগী, সিরিয়াস হয়ে যাই যার সাথে আর কি সম্পর্কে জড়াই। ওটা ছিল সিরিয়াস, আমার দিক থেকে সিরিয়াস ছিল, ওর দিক থেকে না। তো আমি আমার বাসা রাইখে আমি ওই ভাইয়ার বাসায়ই থাকতাম সবসময়। আপু ছিল, আপুর বেবি ছিল, ওইখানে থাকতাম, ওইখানে শ্যুট করতো ওরা, একদিন শ্যুট করতো একদিন রেস্ট করতাম, এইভাবে করতো আর কি। তো আমারও ভালো লাগতো না ওই বাসা থেকে বের হইতে। আমি যে 3 মাসে কোর্সে ভর্তি হই অনেকগুলো টাকা দিয়ে, আমি ওইখানে 1 মাসও যাইনি ঠিক মতো, ভালোই লাগতো না পরে আর। তো এইভাবে কাজ করতে করতে দেন হচ্ছে বাহির থেকে অনেক কাজের অফার আসে, তো বাহিরে কাজ করা শুরু করি। এভাবে করতে করতে লাইফে অনেক কষ্ট করি, কারণ একা থাকি তো। মানে ডিপ্রেশনটা এমনভাবে ধরছিল আমারে আঁকড়ে ওই রিলেশনটার জন্য। রিলেশনটা বেশি দিন ছিল না, 6 মাসও ছিল না, কিন্তু আমি মনে হয় অনেক বেশি সাইকো হয়ে গেছিলাম ওই ছেলেটার উপর। তো এক পর্যায়ে এরকম কিছু একটা করছি, বাঁচবো না, মরে যাবো, দেন এরকম আমাকে বাঁচায় রাখছে আমার ওই যে আপু ভাইয়া যে বললাম, ওদের সাথে পরিচয় কিন্তু ওই ছেলেটাই করাইছিল আমাকে। ওই আপু ভাইয়া আমাকে, মানে ওদের জন্য আমি বাইচে আছি, নাহলে আমি তখনই মারা যেতাম। আমি দিনের পর দিন মাথা ঠিক ছিল না, মানে কি কি করতাম, 2 দিন পর পরে স্যালাইন ভর্তি হইতো, আর হাতের অবস্থা তো নাই এরকম। তো হাতও কাটছো দেখি? আছে অনেক, হ্যাঁ, অনেক 2.5-3 বছরের আগের কাহিনী। তো আপু, আমি যদি আমার বাসায় যাইতাম, আপু যাইতে দিত না, আপু শাশুড়ি যাইতে দিত না। বাসায় যাই যদি আমি কিছু করে ফেলি, এই ভয় পাইতো, যাইতে দিত না। আর আমি যেদিন বাসায় যাইতাম, সারা রাত আপু ভিডিও কলে থাকতো আমার সাথে, মানে যেন কোনো কিছু না করি আমি, এরকম। এত পরিমাণ সাইকো হয়ে গেছি আমি, আমি পাগল হয়ে গেছিলাম কেন জানি। কিচ্ছু ভালো লাগতো না আমার, কোনো কাজ করতাম না, কিচ্ছু না। মানে আছে না যে রুম ভাড়া দিতে হবে, এই টেনশন, কারণ আমার তো সাপোর্ট করার মতো কেউ নাই যে আমার ফ্যামিলি থেকে আমি নিব। আমি ছোট থেকে বড় হয়েছি, আমি কখনো আমার বাবা বলেন, ভাই বলেন, কারো টাকায় কোনোদিন নিইনি। তো এখন নিব, এখন তো আরো প্রশ্ন ওঠে না, নিব না, বড় হয়ে গেছে। হ্যাঁ, আর বাবা তো কথাই বলে না। তো ওই ক্ষেত্রে ডিপ্রেশনে যা আরো ঘুমের ওষুধ খাই, সবকিছু মিলে অনেকগুলা ডিপ্রেশন আমাকে আঁকড়ে ধরে। ক্যারিয়ার কি হবে, কি করব, এভাবে করতে করতে অনেকবার করতে যাই,
আবার ফিরে আসি, হসপিটালে ভর্তি হই, এভাবে অনেক দিন গেল। যার পরে অনেক চিন্তা করলাম যে এখন একটু চেঞ্জ হওয়া দরকার নিজেরে। ওই আপু ভাইয়া অনেক কি করলো, দেন আস্তে আস্তে যখন একটু কাজে মনোযোগ হইলাম, তখন তখন ওই ছেলেটা আহ, আমার লাইফে মানে ব্যাক আসবে এরকম কিছু। ওই তো আমাকে ঠকাইছে অনেক বাজেভাবে। কেমন? বললাম না 6টা মাস সম্পর্ক ছিল, 6টা মাসের মধ্যে মানে আমাকে একটা দিনও মনে হয় শান্তি দিত না ও। না, আমার সাথে 5টা মিনিট কথা বলতো না ঠিক মতো, কেমন জানি দোষ করতো, কখনোই মাপ চাইতো না, কখনোই না। দোষ কিরকম দোষ করতো? এই অন্য মেয়েদের সাথে কথা বলতো, হুম। তারপরে হচ্ছে আছে না যে আমি তোর গার্লফ্রেন্ড, আমার ও প্রপোজ করছে আমারে, বা আমরা একটা সিরিয়াস রিলেশনে আছি, আমি জানতাম যেটা, আমি জানতাম যে ও আমাকে অনেক ভালোবাসে, আমি এটাই বিশ্বাস করতাম। তো যখন দেখতাম যে অন্য মেয়েদের সাথে চ্যাটিং করতেই করতো, অনেক কিছুই করতো, সব কিছু মাইনে নিতাম আমি। আমি কিন্তু হাতে নাতে ধইরা ফেলতাম ওরে। ধরেন আমরা এক বাসায় আপু ভাইয়া সবাই একসাথে, ও একসাথে, একসাথে আমরা বসে টিভি দেখতেছি, হুট করে যদি আমি ফোনটা টান মাইরে নিয়ে নেই, ও চ্যাটিং করতেছে, ওটা আমি দেখে ফেলবো না? তো আমি এভাবে অনেকবার ধরছি ওরে, যে অনেক মেয়েদের সাথে ও অনেক কিছু অনেকভাবে মানে রিলেশন করে অনেক মেয়ের সাথে, এরকম দেখছি আমি অনেকবার। দেখার পরেও আমি ওরে মাফ করে দিছি। তো ওই ক্ষেত্রে ওর মাফ চাওয়া উচিত, কিন্তু তা আমি যদি রাগ করে 2-3 দিন কথা না বলি, ও আইসা রাগ ভাঙাইতো না, আমি থাকতে পারতাম না, আমি আইসা আবার কথা বলতাম, এরকম এভাবে যাইতো দিন। মানে আমি বললাম না যে আমি টা ওই রিলেশন থাকা অবস্থায় শুরু করছি, মানে আমার বয়ফ্রেন্ড থাকা অবস্থায় আমি ঘুমের ওষুধ খাইতাম। মানে নিতে পারতাম না পেন গুলা, যে আমাকে কেন এত কষ্ট দেওয়া হইতেছে, আমি কি চাইছি? আমি কি 5টা টাকা চাইছি, বা আমার শাড়ি গয়না কিছু চাইছি? আমি নিজে টাকা দিতাম ওরে, ওর ওর টাকা চলার মতো ক্ষমতা নাই, হ্যাঁ, যে ও 5 টাকা খরচ করে চলবে, এরকম ওর অবস্থা খুবই খারাপ, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব খারাপ। তো ওরে দেখে মানে ওরে, ওর বোন, বড় বোন, তো আমি যতটুকু পারতাম, আমার সামর্থ্যে যতটুকু ছিল, আমি ওরা হেল্প করতাম সবসময়। সবসময় হেল্প করতাম, ও হেল্প নিত। আর তা আমি ভাবতাম সিরিয়াস, ও এমন, মানে আমি আবার কেমন, আমি রিলেশন করলে সারা পৃথিবী জানাই করতে পছন্দ করি, যে ছবি তুলবো, পোস্ট করব, সবাইকে দেখাবো, এই টাইপের। আমি আমি কেন লুকায়ে করব, সবাই জানুক, সমস্যা কি? আমি তার 10 জনের সাথে রিলেশন করতেছি না, আমি একজনের সাথে করব, আমার দিক থেকে আমি ঠিক। তো আমি এই জিনিসগুলো খুব পছন্দ করি, যে ছবি করে ছবি ছাড়বো, ভিডিও করব। কিন্তু ও না সবসময় এক্সকিউজ দিত, ভাইয়া আপু, এটা সেটা ফ্যামিলি। তো ওর সবকিছু মাইনে নিতাম, কিন্তু আমি জানতাম না যে ওর যে আরো গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, এটা তো তো ধরা খায় যাবে, এরকম। তো তারপরে ও যা বলতো সব মাইনে নিতাম। ইভেন ওর ফোনটা আমি জীবনও ধরতে পারতাম না, ও ধরতে দিত না। আমরা যদি একসাথে মানে একসাথে বসে থাকি, কেউ নাই, এই টাইমে যদি ওর ফোনটা আমি চাইতেই পারতাম না, ওই সাহসী নাই আমার, হইতো না যে ওর ফোনটা আমি চাবো। মানে ও দিবে না কখনো, আমি জানি, দিতও না। কিন্তু আমার ফেসবুক, মানে আমার ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে ফেসবুক যা আছে, ইভেন হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড আমি ওরে দিয়ে রাখতাম। যে আমি কার সাথে কথা বলি না বলি, নিজে লয়াল থাকার জন্য। আমি সব দিয়ে রাখতাম ওরে, ও চার সাথে সাথে দিয়ে দিতাম। ইভেন ওর যার ভালো লাগতো না ব্লক মেরে দিত, আমার কোনো সমস্যা নাই, তুমি সবাই ব্লক মেরে দাও, তুমি থাকো আমার লাইফে, আমি এটাই চাইতাম অলওয়েজ। তো যখন দেখতেছিলাম যে ও এরকম করতে গেছে, কন্টিনিউ করতে, মানে আমি আর নিতে পারতেছিলাম না, দিনের পর দিন যখন, আমি তো এমনি সাইকো হয়ে যেতেছি। তো এরকম অবস্থায় ও যখন ছাইরে চলে যায়, মানে ভাইয়া আপুদের সাথে ওদের ভালো সম্পর্ক ছিল ওর, ওদের সাথেও সম্পর্ক ভেঙে চলে যায়, আমার সাথেও সম্পর্ক ভেঙে চলে যায়। ওই যখন আমি 3টা মাস পাগলের মতো কান্না করছি, ওই যে সুইসাইড করতে চাইছি, করছি, আমি রুমে ঘুমাইতাম না, বেলকনিতে কান্না করতে করতে বেলকনিতে সকাল হয়ে যেত, এরকম। আর আমার নাম্বার তো ব্লক করে রাখতো, মানে সবার, আমার পরিচিত নাম্বার সবার ব্লক করে রাখতো। আমি বাইরে বের হইলে রিক্সাওয়ালা বলেন, সিএনজি ওয়ালা বলেন, এমন কোনো মানুষের ফোন নাই যার ফোন দিয়ে ফোন দিইনি ওরে আমি, জাস্ট একটু কথা বলার জন্য রিক্সাওয়ালার ফোন দিয়ে বয়ফ্রেন্ড ফোন ফোন দিছি আমি। এত যে চিটিং করে, এত যে একটা মানুষ চিটিং করে, তারপরেও কেন মানুষ পড়ে থাকে বলো তো?
জানি না, আমি মানে ওর প্রতি এত দুর্বল কেন হয়েছে আমি নিজেই জানি না। মানে আমি আল্লাহর প্রশ্ন করতাম যে কেন হইলো এটা, এত দুর্বল তুমি কেন। দেখতেছো একটার পর একটা অপরাধ করতেছে, মানুষের সাথে মিশতেছে, তারপরে ঘুরতেছে। কি হয়েছে জানেন, ওই যে হ্যাঁ, বললাম না 3 মাস হয় নাই, পাগলের মতোই করছি। যখন মুভ অন করলাম আমি যে না এখন একটু আমার আমার তো ঘর ভাড়া রুম ভাড়া দিয়ে থাকতে হবে, হুম, হ্যাঁ আমার খাই বেঁচে থাকতে হবে, তখন আমি আবার কাজে কাজ শুরু করব। এই টাইমে ও হঠাৎ করে কন্ট্যাক্ট করছে আমার সাথে। কন্ট্যাক্ট করছে যেদিন কন্ট্যাক্ট করলো ওই দিন আমি শুটিংয়ে, ওকে। শুটিংয়ে ঢাকার বাইরে। তো আমাকে ফোন দিয়ে এটাই বলছে যে আমি তোমার লাইফে ফিরে আসবো, বাট তুমি তোমার মতো থাকবা, আমি আমার মতো থাকবো। তাহলে কি হলো? তুমি তোমার মতো থাকবা, আমি আমার মতো থাকবো, কিন্তু আরেকটা শর্ত আছে। আমি বলি, কি শর্ত? কয় আমাকে মাসে এত টাকা দিতে হবে, এত হাজার টাকা দিতে হবে মাসে, প্রতি মাসে। ওয়েট ওয়েট, ওকে বয়ফ্রেন্ডের চাকরি করতে এসছে? শুনে জানি না, আমাকে এত টাকা দিতে হবে। তো মানে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ একটা সম্পর্ক থাকবে এরকম। তো আমি বলছি মাসে এত টাকা দিতে হবে, আচ্ছা দিব, আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিতে পারবো, এর বেশি আমি কই থেকে দিব। মানে তুমি রাজি হইলা? আমি রাজি হয়েছি, মানে আমার লাইফে আসুক, মানে আমি এটা চাইতাম। হ্যাঁ সিরিয়াসলি হ্যাঁ হ্যাঁ বসে হ্যাঁ, সিরিয়াসলি। আমি ওই দিনই ওরে অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ আমি টাকা বলছি, দিয়ে মাসিক বেতনে বয়ফ্রেন্ড রাখলা? না আমি না বেতনে রাখছি, বিষয়টা এরকম না। তাই আমার তো কথা হইলো। হয়েছে না, ও ভালো থাকুক। আমি বলছি যে আমার সামর্থ্যে আমি যতটুকু পারবো আমি তোমাকে ততটুকু দিব, তোমাকে হেল্প করবো, ঠিক আছে, এতটুকু না, বলছি। এটা তো যেহেতু শর্ত, সম্পর্ক ও রাখার শর্ত, চাইতেছে কারণ ওর কাছে চলার মতো টাকা নাই। সেটাও কাজ করবে। হ্যাঁ গার্লফ্রেন্ডের সাথে রিলেশনশিপের শর্ত মানে কি? ও তো টাকার পিছনে ঘুরে, যাই হোক, হ্যাঁ আর বেশি কিছু না বলি। তো আমি রাজি হয়েছি, আমার দিক থেকে আমি রাজি হয়েছি, কারণ আমি চাইতাম ও আমার সাথে থাকুক। মানে আমার একটা মানে মানসিক শান্তি ছিল। আমি ও একটু কথা বললে আমি অনেক শান্তি পাইতাম, যার কারণে ওর পিছনে আমি এত অবহেলা করার পরও পড়ে থাকতাম। দেন ও ওই দিনই ফিরে আসছে, ওই দিনই আমার শুটিং শেষ, ও আমার সাথে আসছে আমার কাছে। হ্যাঁ, আসার পর তো আসার পর হচ্ছে ও তো শর্ত নিয়েই আসছে যে আমি আমার মতো থাকবো, ওর মতো থাকবো এরকম। হ্যাঁ, ও হচ্ছে অনেক কিছু বলে যে আমার সাথে তো 6 মাস সম্পর্ক ওর মাত্র, তার আগে থেকে 2 বছর আগে থেকে একটা মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল। তাহলে আমি 6 মাস কেমনে ঢুকলাম? হ্যাঁ হ্যাঁ, আর ওই যে মানে ওর সাথে 24 ঘন্টা থাকা অবস্থায় আমি ধরতে পারি নাই ওই মেয়ের সাথে ওর 2 বছর ধরে সম্পর্ক ছিল। ও মাই গড। এমনি মেয়ে মডেল অনেকগুলো ছিল, কাজ করতো যাদের সাথে, ওদের সাথে কথা বলতো, ই করতো, কাজের কথা তো বোঝাই যায় টোন। চ্যাটিং ম্যাটিং দেখতাম। বাট হ্যাঁ। ওই মেয়েটা যে 2 বছর ছিল, ও মিডিয়ার কেউ না, ও ওদের গ্রামের। হ্যাঁ, 2টা বছর ওদের সম্পর্ক চলতেছে। তো ও এক পর্যায়ে এসে আমাকে বলতেছিল যে আহ, আমি 2 বছর ধরে ওর সাথে সম্পর্ক করি, এর মাঝখানে তোমাকে আমার প্রয়োজন ছিল, আমার এই ওই চ্যানেলে টিমে একটা নায়িকা দরকার ছিল, যার কারণে আমি তোমার সাথে রিলেশনে জড়াইছি। ও মাই এটা গড। এটা বললো। ওকে ফাইন, বুঝলাম। এটা আবার ওকে ফাইন? হ্যাঁ, আর তাও আমি ঠিক আছে ওকে। তারপর ও বলতেছে কি যে ওই মেয়েটাকে আমি ছাড়তে পারবো না, তোমাকেও ছাড়তে পারবো না, এটা 2টা বললো। আমি বলছি, মানে? পরে বলতেছে যে ওই মেয়েটা না অসুস্থ, মানে অ্যাবনর্মাল টাইপের থাকে না, ওই টাইপের একটু। ও ওই মেয়ের টাকা দিয়েও চলে। তো আহ, ছাড়তে পারবে না, চাল যদি ওরে ছাইড়ে দেয় তাহলে তো মরে যাবে, এমনিতে অ্যাবনর্মাল অসুস্থ, আমি ছাড়তে পারবো না। তখন আমি ওরে বলছি যে তাহলে তুমি এক কাজ করো, দুইজনটা নিয়ে তো একসাথে থাকা সম্ভব না। তাও 2টা গার্লফ্রেন্ড, বউ না? আহ, উম, সম্ভব না, এটা কখনোই সম্ভব না। বউ তো পরের কথা, হ্যাঁ গার্লফ্রেন্ড। আর আমার পক্ষে সম্ভব না যে আহ, আমি তোমার বাগ আরেকজনের দিব, এটা আমি পারবো না, কখনোই সম্ভব না এটা। তুমি এক কাজ করো, তুমি যেহেতু ওরে ছাড়তে পারবে না, ও অসুস্থ যেহেতু, তুমি ওর সাথে থাকো, তুমি আমারে ছাইড়ে দাও। আমি এটা বললাম এক পর্যায়ে যায়। তো ও দেখতাম কান্নাকাটি করতো রুমের কি ভিতরে, নিয়ে কানতো আবার? মানে ওরও ছাড়তে পারতেছে না, আমারও ছাড়তে এ পারতেছে কি না। কাণ্ড! যখন আমি বলছি যে আমারে ছাইড়ে দাও, ফাইজলামো নাকি এটা আমি একটা? এই কথা বলার সাথে সাথে ওয়ালে বাড়ি টাড়ি দিয়ে রক্ত মুক্ত বের করে ফেললো, স্যাবলন খাইলো, মানে নাটক যারে বলে আর কি, দেখাইলো, একটা ড্রামা তাহলে তুমি দেখাইলো। পড়ে গেলে আবার? না না, কিসের পড়ছি, আমি পড়িনি। আমি ড্রামা দেখলাম, দেখার পর
এর মাঝখানে ওই ওই মানে ব্রেকআপ হওয়ার আগে না পরে কোন যেন সময়ে আরেকটা মেয়ের সাথে কাজ করছিল, একটা মেয়ে মডেলের সাথে কাজের পারপাসে ওদের পরিচয় হয়েছিল। তো আমার সাথে যখন আবার সম্পর্কে জড়াইলো তখন আমি ওরে না করছিলাম যে তুমি ওর সাথে কাজ করো, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তুমি যার সাথে কাজ করবো করো, কাজ দরকার আছে, আমি চাই তুমি অনেক বড় হও, কাজ করো, কিন্তু কাজের বাইরে তুমি ওর সাথে কোনো কথা বলবে না, আমার ওর পার্সোনালি পছন্দ না, কথা বলবে না। তো রাজি হলো, আচ্ছা ঠিক আছে বলবো না, কারণ ও তো তখন আমার টাকায় চলে, আমার টাকায় খায়, আমার টাকায় আমার বাসায় থাকে এরকম। তো একদিন ও হচ্ছে ওয়াশরুমে যায়, ওয়াশরুমে ফোন নিয়ে বসে থাকতো অনেকক্ষণ, হ্যাঁ, বের হইতো অনেক লেট করে। তো বের হইছে যখন, তখন আমি দেখি কি যে যে মেয়েটার সাথে কথা বলতে না করছি ওই মেয়ের একটা মেসেজ আসছে, মানে 10 লেখা কি যেন আর একটা লেখা, আর কোনো মেসেজ নাই। সাথে সাথে একটা থাপ্পড় মারছি প্রথমবার আমি, হ্যাঁ, মানে রাগ উঠা পড়ছে, আমি না করছি যে আমি নর্মালি না করি না ওরে, কারণ আমি কাজকে অনেক সম্মান করি, আমি চাই অনেক বড় হোক। তো ওইটা আমার কেন জানি সন্দেহজনক লাগছে বিদায় কিন্তু আমি না করছিলাম। তো আমার কথা, চ্যাটিং করছিস তুই আমার সামনে কর, তুই আমার সামনে কর, তোর লুকায়ে ডিলিট করতে হবে কেন, ওয়াশরুমে যায় করতে হবে কেন? তো বলতেছে পেমেন্টের কথা বলছে। পেমেন্টের কথা বলছে, ঠিক আছে, কাজের কথা বললে তো লোকায় কথা বলার দরকার নেই। তো এরকম চলাকালীন এমনি এমনি চলতেছিল। এর মাঝখানে আমি আমার গ্রামে যাই, গ্রামে যাওয়ার পর হচ্ছে আমি যেদিন গ্রামে, ও তখনও অনেক ডিপ্রেশনে, ঘুমের ওষুধ টষুধ খায় ও, মানে কেমন জানি মন মরা থাকে সব সময়। ও মনে হয় কি ও পৃথিবীতে ওই একমাত্র মানুষ যার হচ্ছে কষ্টের অভাব নাই, সব কষ্ট ওরই, এরকম ভাব ধরে থাকে আর কি। তো আমি গ্রামে থেকে যেদিন চলে আসবো আমি গাড়িতে উঠছি রাতে। তো ও তখন আমার সাথে কলে, ভিডিও কলে, হঠাৎ করে ভিডিও কলে, ও তখন মনে হয় ঘুমের ওষুধ খাইছে, ভিডিও কলে আমরা বলতেছে, আচ্ছা এই রুষা তুমি কি চাও, তুমি আবার বলো তো ওই কথাটা। আমি বলছি যে তুমি ওই মেয়ের সাথে থাকো, আমার ভুইলা যাও, এই কথাটা আমি বলছি। তুমি আমার সাথে ভিডিও কলে বলো কথাটা, আমাকে এটা বলতেছিল ও। তখন আমি বলছি কি, আমি যেটা তোমাকে মেসেজে বলছি এটা, এটাই সত্যি, তুমি ওই ওর সাথেই থাকো, তুমি আমার ছেড়ে দাও। এটা বলার পর সাথে সাথে ওই মেয়ের ভিডিও কলে অ্যাড করছে। অ্যাড করার পর আমি তো আকাশ থেকে পড়ছি, হ্যাঁ, মানে ওই দিন শুনছি যে মানে ওর সাথে অনেক দিন থেকে রিলেশন ছিল, 2 বছর যে আগে ছিল ওটা শুনি নেই। ওটা আমারে বলছিল যে ওই যে 3 মাস যে ব্রেকআপ ছিল তখন সম্পর্ক হয়েছিল, কিন্তু ওই দিন ভিডিও কল আই না বলছিল যে ওর সাথে 2 বছরের সম্পর্ক। আমি মানে গাড়িতে তো আমি কথা বলতে পারতেছি না, মানে আমার মুখ থেকে সব কথা বন্ধ হয়ে গেছে, পানি তো পড়তেই আছে চোখ দিয়ে, আমি শেষ। তো সুন্দর করে জাস্ট এতটুকুই বললাম, দুইজন তো একসাথে থাকা যাবে না, দুইজনের সাথে তুমি তুমি যা ভালো মনে করো তাই করো। তখন ও রিপ্লাইটা কি দিল, আমি তোমাকেও ঠকাইতে পারবো না, ওরেও ঠকাইতে পারবো না, ভিডিও কলে বলতেছে। মানে ও কারোর সাথে এই সম্পর্কে থাকবে না, ও এখন একা থাকবে, দুইজনকে ছেড়ে দিল ভিডিও কলে। তো কল কাইটে দিলাম। তো আমি সারা রাত কান্না করে বাসায় এসলাম সকাল ভোরবেলা। আসার পর চোখ তো অবস্থা খুবই খারাপ আমার, ওই দিন চোখে সমস্যা হয়ে গেল, এক চোখে কি যেন আলসার ধরা পড়লো। এত পরিমাণ কাঁদছি, এত পরিমাণ করছি, লাল টাল হইয়া পুরা প্রায় 1 মাসের মতো কানাই ছিলাম মনে হয়, আমি এক চোখ খুলতেই পারি নাই, এরকম ছিলাম। তো এরকম অবস্থায় আপু টাপু সবাই অনেক সান্ত্বনা টান্তনা দিল, অনেক বোঝাইলো, কিন্তু শুট করতাম একসাথে, আবার শুট পড়তো, ভাইয়ার বাসায় যাইতাম শুট, মানে আমি যে শুটে যাইতাম ও আমার সাথে দাঁড়াইতো, আমি ডায়লগ দিতে পারতাম না, দম বন্ধ হয়ে যেতাম, স্বাভাবিক। দম বন্ধ হয়ে যেতাম, পারতামই না, কোনোভাবেই সম্ভব না, আমার ডায়লগ দেওয়া হইতেই পারতো না। তো আমি দিতাম না, শুটিংই করতাম না। তো এরকম অবস্থায় ও আমার বারবার বলে যে আমার জন্য কি তোমার সমস্যা হয়, সমস্যা হলে বলো, তাহলে আর আমার শুটিং করবো না। তো ওরা তো বুঝাইতে পারতেছি না যে আমার ভিতরে কি চলতেছে, আমার তো কলজা ফাইটে যাইতেছে যে আমি ওর সাথে কথা বলতে পারতেছি না, ওর সাথে আমার সম্পর্ক নাই এরকম। তো ওই দিন শুটিং এ এমন একটা গান ছিল, মিউজিক ভিডিও। তো এমন ছিল যে নায়কটা মারা গেছে ছাদ থেকে পড়ে, তো নায়িকাটা আইসা চিল্লায় কামতাছে ওরে ধরে এরকম। তো এটা হচ্ছে রাস্তায় ছিল সন্ধ্যার সময়।
তো এই সেম সিনে ও ছিল, আমি ছিলাম, আমি চিল্লায় দৌড়ায় আসছি, মানে এমন চিল্লানি দিছি, মানে বাস্তবে যেন চিল্লানিটা দিলাম যে আমি তোরে হারাই ফেলছি। ওই ফিল থেকে এমন জোরে চিল্লানিটা দিছি আমি, সবাই দেখে একদম মানুষজন জড়া হয়েছে। তো ওই টাইমেও ওর সাথে কিন্তু আমার ব্রেকআপ, ওই টাইমেও সবার সামনে আমাকে কপালে কিস করছে। মানে ও ফিল করছে যে ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি হয়তো মরে যাবো। ও বুঝতো আমি ওরা অনেক ভালোবাসতাম, ও বুঝতো এটা, বোঝার পরও ও এরকম করতো। ওই দিন রাত্রে আবার আমার আরেক সেটে ঢুকতে হবে, শুটিং এ, আউটডোর আরেকটা। তো আমি চাইতেছিলাম যে ও আমাকে দিয়ে আসুক, যেহেতু অনেক রাত হয়ে গেছে, দিয়ে আসুক, আর আমরা কথাও বলতে পারবো, হ্যাঁ, কথা বলে যদি দেখি কি হয়। না, আমি চাইতেছিলাম যে আমার লাইফে আবার ফিরে আসবে, হ্যাঁ, এরকম। তো কোনোভাবে ভাইয়ারে ম্যানেজ ট্যানেজ করে ওরে আমি রাজি করাইছি যে ও আমাকে দিয়ে আসে। তো আমাকে রাস্তা দিয়ে দিয়ে আসতেছিল সিএনজি দিয়ে। শুটটা ছিল খামার বাড়ি, তো অনেক দূরে না, রাত প্রায় 1টা প্লাস তখন। তো ওর সাথে যখন যাচ্ছিলাম, যাওয়ার পর, ওইখানে যাওয়ার পর আহ, আমরা দুইজন হচ্ছে আম গাছের নিচে রাত্রে দুইজনে চেয়ার নিয়ে বসে আছি। মানে আমরা রাত্রে ওখানে বসে গল্প করবো। তখন ওরা আমি অনেক সুন্দর করে বুঝাইছি যে আসলে তুমি কি চাও, চাইতেছোটা কি। আমি কাউরি চাই না, হ্যান ত্যান বকর চকর এগুলো আবার বলতেছি সেম কথায়। তো অনেক কষ্ট করে মানে অনেক বুঝাই টুঝাই মানাইলাম যে তুই আমার লাইফে থাক। যাই হোক, আমার লাইফে থাক। তাও রাজি হইলো, থাকবে, রাজি হইল এরকম। তা এরকম হওয়ার পর বাসায় গেলাম। শুটিং, ওই ওই শুটিংটা আমি করিনি। শুটিংটা করিনি কারণ আমি যে লেট করে গেছি, আমাকে বলছে যে লেট করে এসে শুটিং করাবে না। তো সকালে আবার বলে যে থাক, শুটিংটা করেই যাও। ও বলছে যে তুই যদি শুটিং করস তাহলে আমার সাথে কথা বলবি না। তা আমার শুটিং এর আগে অবশ্যই ও, হ্যাঁ, আমি ওর কথাই মানবো। ও যা বলতাম তাই শুনতাম। তা আমি ওর সাথে চলে আসছি, আমি শুটিং করিনি, চলে আসছি। আইসা আবার ভাইয়া আপু বাসায়। আসার পর আবার আবার সেই আগের মতো কথাবার্তা বলতেছিলাম, কন্টিনিউ করতেছিলাম। এর মাঝখানে হঠাৎ করে মানে এই ভালো এই রূপ চেঞ্জ, মানে এরকম পোল্টি নেই একটু পর পর। মানে আমি পুরো পাগল হয়ে যেতেছিলাম, মানে নিতে পারতেছিলাম না রীতিমতো। তারপরে এইটাই কইরা বাসায় গেছি আমি, আমার বাসায় যায়। মানে আমি বুঝতেছিলাম না আসলে ও কি চায়, ও আমাকে ক্লিয়ার করে কিছু বলতেছিল না। পরে অনেকগুলো মানে মরে যাম এরকম একটা করলাম লাস্ট। পরে ওরে ফোন দিয়া কান্নাকাটি করতেছিলাম, করতেছিলাম। পরে ও আমারে ভিডিও কলে রাইখা বলতেছে এটা করো ওইটা করো, আচার খাও ওইটা খাও, ফ্রিজ খুলে করো, মানে কোনোভাবে পিনিকটা কাটানোর জন্য করতেছিল। তা আমি ওর কথা মতো শুনতেছিলাম, ও যা বলতে তাই শুনে, আমি তো না, আমি তো ভরে নাই, হ্যাঁ, অনেকগুলো খেয়ে ফেলছিলাম একসাথে। যেটা অনেক ক্ষতিকর, যেটা একটা খাইলেই 3 দিন হুঁশ থাকে না, সেটা আমি এখানে 15টা খাইছি, হ্যাঁ। উম, পরে পরের দিন বলছে যে পরের দিন আপু বাসায় আসবি তুই সকালে। কখন গেছি কিভাবে গেছি আমার কিছু মনে নেই। তো এতটুকু মনে আছে, ও আমাকে বেলকনিতে নিয়ে যায়, 2টা থাপ্পড় মারছিল, 2টা থাপ্পড় খাই আমি 2বারই অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। আমি তো তাও না, ওইটার থাপ্পড় মারছিল মূলত আমি ঘুমের এটার জন্য। মানে ও অনেক ভালোবাসাও দেখাইতো মাঝে মাঝে, এরকম ভালোবাসা দেখাইতো মানে বলার বাহিরে। তো থাপ্পড় টাপ্পড় মারলো এইটুক মনে আছে। তো এরকম তারপরে পরের দিনও হচ্ছে শুটিং এ ঢুকবে ওই মাইয়ার সাথে। ওই যে মাইয়ার জন্য কাহিনী ছিল, মায়ের সাথে শুটিং এ ঢুকবে। তে আপুর সামনে আমার বলছে, অত দিনে তো আপু টাপু সবাই যাই না গেছে। তা আপুর সামনে ওরে আমার আমার তো এখনো মানে দেরিটা কাজ করতেছিল। তখন আমি আপুর সামনে বলছিলাম যে আপু ঠিক আছে, ও শুটিং এ যাক, আমার কোনো সমস্যা নাই, শুটিং করবে, ভালো কথা। ও আপুর সামনে কথা দিল যে ও সারাদিন সবসময় কলে থাকবে, ও নিজেই কিন্তু কথা দিয়ে গেল। তো কথাটা তো দেওয়ার পর আমি আমার বাসায় চলে গেছি। শুটিং পরের পরের দিন, কিন্তু পরের দিনই চলে গেছে। পরের দিন চলে যাওয়ার পর কোথায় ছিল আমি জানি না, আরেক বাসায় ছিল। নায়িকা টাইকা, ওই নায়িকা, তারপরে সিঙ্গার, যে মেয়ে সিঙ্গার যে পরি, ওরা একসাথেই ছিল সবাই, আমি একটু জানি। তো আমি তো বুঝি নাই। যেদিন শুটিং ওই দিন তো আমি এই যে সকাল থেকে ফোন দিতেছি ওরে আমি, ফোন ধরে না, ধরে না, ধরে না, ফোন বন্ধ করে দিছে। ডিওপি রে আমি চিনি, আমি লাস্টে ডিওপি রে ফোন দিছি যে ভাইয়া ও কই, ওর ওর একটু ফোনটা দেন তো, একটু কথা বলবো। ও মানে এমন পর্যায়ে যায়, ডিওপি রে ফোন দিছি তখন অলমোস্ট শুটিং শেষ ওদের, এরকম চলে যাইতেছে যে যার মতো বাসা। তো ফোন দিল, বললো তো ও তো চলে গেছে ওই আপুর বাসায়, সিঙ্গার আপুর বাসায়।
সিঙ্গারে প্রবাসী কেন, মানে কেমন যেন একটা ই লাগলো। আবার আমি যে খাওয়া অবস্থায় ওর মেসেজে কিছু একটা বলছিলাম, গালি দিছিলাম মনে মেসেজে। মাথা তো ঠিক নাই, হ্যাঁ, ফোন ধরতেছিল না, মাথা ঠিক না থাকারই কথা। তো এমন অবস্থায় লাস্টে আমি সিঙ্গার আপুর নাম্বারটা নিছি, হুম। নিয়ে কথা বলবো, নিলাম, নিয়ে কথা বললাম যে আপু আপনার সাথে কেউ আছে, ও তো ছিল, ও তো চলে গেছে একটু আগে, এরকম বললো। তো একটু পরে দেখি ছবি পোস্ট করছে অনেকে, ভাত খাওয়াই দিতেছে নাইকারে হাত দিয়ে। আমি পুরা মানে কি করবো, আমি মানে আকাশ থেকে পড়তেছিলাম, আমি কি দেখতেছি এগুলা। মানে আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় ওই দিন ওই মেয়ের সাথে সম্পর্ক জড়াই গেছে। হুম, সম্পর্কে জড়াই গেছে। কেমনে? ঝগড়া নাই, ঝাঁটি নাই, হুট করে জড়াই গেল? হ্যাঁ, ঝগড়া নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, ইভেন আমি ওরে এটা পর্যন্ত বলছি যে তুমি মানে আমি তো বলছি ওরে সবসময় যে আমি মিডিয়াতে কাজ করবো না তুমি না চাইলে, তুমি যদি বলো আমরা ভিক্ষা করে খাবো, ভিক্ষা করে খাবো, চলো আমরা বিয়ে করে ফেলি। আমি সবসময় এটা বলতাম ওরে, মানে আমি চাইতাম ও আমার সাথে থাকুক, সবসময় আটকায় রাখতে চাইতাম। কিন্তু ও তো এগুলো চাইতো না, ও চাইতো ওর অনেক টাকা হোক, ওরা কেউ অনেক টাকা দেয়, এগুলো চাইতো। ও মানে নিজে ইনকাম করবে না, অনেকে অনেক দিক। হ্যাঁ, এরকম কিছু। ওরে না আমি অনেক বুঝাইতাম যে এভাবে জীবন চলবে না, তুমি মিডিয়াতে কিছু করতে না পারলে অন্য কিছু করো, মানে আমার যতটুকু বোঝানোর আমি হুম। বুঝাইতাম ওরে। তো কোনো কথাই শুনতো না, মানতো না, খালি বুঝাইতো যে অনেক কষ্টে আছে এরকম। বাহ। তো ওই মেয়ের সাথে যখন সম্পর্কে জড়াইলো, তো তারপরে একদিন হঠাৎ আহ, একটা শুটিং এর আসছে, আমি কিন্তু চালাইলো একটা মিউজিক ভিডিও, আপনি চিনবেন মেবি, থাক। নিলয় ভাইয়া যে আল্লাহ মাহফুজ হুম। ব্যস্ত নসিব করুক, মারা গেছে যে, ওনার একটা গান। তো আমি আর ও, আহ, দুইজন আমারে কল দিল। আমি তো উইরে উইরে যাবো ওই টাইমটা, তো ওই যে চোখে সমস্যা ছিল আমার ওই টাইমে, আমি এক চোখ একটু একটু দেখি আর কি, তাও আমি শুটিং এ যাবো। আন্দি। আমার কথা হয়েছে কি আমি যাব, আমি টাকা মানে পেমেন্টও কম, একদম পেমেন্টই দিবে না, তাও যাবো আমি, আমার টাকা খরচ টরচ করে আমি গেছি একদম। যাওয়ার পর শুটিং করতেছি, মানে আমি এই পাশে বসে আছি, ও ওই পাশে বসে আছে। ও আমার সামনে বসে বসে 10-12টা মেয়ের সাথে কথা বললো ভিডিও কলে আমার সামনে। রীতিমতো বিশ্বাস করবেন না, আমি দম বন্ধ হয়ে গেছে আমার। আমি এটা নিয়ে 2-3 বার হইলো ওর এইগুলা কাট দেখিয়া দম বন্ধ হয়ে গেছে, মানে পরের সিনগুলো আমি দিতে পারতেছিলামই না, কোনোভাবেই সম্ভব না আমার, মানে ট্রমার মধ্যে চলে গেছে। আসতেছেই না কোনোভাবে। এটা ও বুঝছে, ও এর আগেও দেখছে এরকম হয়েছে আমার সাথে, হ্যাঁ। তো ও বোঝার পর তখন ও আমার সাথে নর্মাল ভাবে কথা বলছে, যে, আরে কি হয়েছে, চলো চলো, মজা করতেছিল, ফান করতেছিল, মানে ও শুটিংটা নামাই নিতে চাইতেছিল কোনোভাবে, শেষ করবে। তো ওই দিনই ওর সাথে আমার শেষ কাজ হইলো মনে হয়, হ্যাঁ শেষ কাজ, শেষ দেখা। তো ওই দিন ওই মেয়ের সাথে ও কথা বলে, ওই মেয়ের সাথে আমি তখনও ভাবতাম যে আমাকে জ্বালানোর জন্য হয়তো বলতেছে রাগ কইরা, তখন আমি ভাবতাম যে ও আমার লাইফে ফিরে আসবে। কিন্তু আস্তে আস্তে দেখি কি ও আর মানে এদিকেও নাই ওইদিকেও নাই, ওই মেয়ের সাথে কন্টিনিউ, ওই মেয়ের সাথে শপিং এ যাইতেছে, ওই মাইয়া ওরা এত 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 শপিং করে দিতেছে, ওই দিকে চলে গেছে। তো ওই ভাইয়ার বাসা আরেকদিন শুটিং করছে আমাদের, তখন ওই মেয়ের সাথে সম্পর্ক ওর। আমার সাথে কথা বলে না, ও কথা বলে না। তো একটা রুমে ও শুয়ে আছে, মনে রেস্ট নিতেছে। আপুরে বইলা আমি বলছি আপু ওর সাথে আমি একটু কথা বলবো, হ্যাঁ আমি একটু যাই, আপনি কাউকে আসতে দিয়েন না। তো ও শুয়ে আছে, আমি রুমে ঢুকছি, দেখি ও শুয়ে আছে, আমি যার সাথে সাথে ও উঠে পড়ছে। বিশ্বাস করবেন না, আমি ওরে মানে পায়ে পর্যন্ত ধরছি যে তুই আমার লাইফে বন্ধু হিসেবেও থাক, তাও থাক, ও থাকুক আমিও থাকি, তাও আমার ছাইড়ে যাস না। আমি এটা পর্যন্ত বলছি যে আপনি আরেকটা মেয়েকেও অ্যালাউ করতেছেন? আমি কোন পর্যায়ে যায় আমি অ্যালাউ করছি একটু বুঝান, ও যে মাই লর্ড। তাও আমার মানে ফ্রেন্ডশিপটাও রাখ, আমার সাথে কথা বলতে, আমারে মানে কথা বন্ধ করে দিস না, মানে এমন পর্যায়ে পায়ে পর্যন্ত ধরছি ওই মানুষটার সাথে। আমি লাস্ট বলছিলাম যে ঠিক আছে, যে কিচ্ছু চাই না, লাস্ট একটা বার হাত কর আমারে, আর কিচ্ছু চাবো না জীবনে। ওইটাও করে নাই ও আমারে। তো মানে অনেক বেশি আঘাত পাইছি আমি ওই দিন। আঘাত পাওয়ার পরে মানে আমার কষ্টগুলো ওরে আমি বুঝাইতে পারি নাই, কিভাবে যে কাঁদছি, কিভাবে যে কষ্ট দিনের পর দিন পার করছি আমি, ওটা আমি জানি, আপু জানে। আপু দেখতো, আপুরে ধরে ধরে আমি চিল্লায় চিল্লায় কান্না করতাম। আমি ধরে কাউরে ধরে চিল্লায় কান্না করতে পারি না, একমাত্র আপুরে ধরে অনেক কান্না করতাম, সহ্য করতে পারতাম না আমি, তো কান্না করতাম। কিন্তু
এমনি এমনি দেখতাম ওই মেয়ের সাথে সম্পর্ক চলতেই আছে, পোস্ট করতেছে। আমারই নিয়ে একটা ছবি পোস্ট করতে পারতো না জীবনে, আর সে কিনা ওই মেয়ের নিয়ে প্রতিদিন টিকটক ছাড়তেছে, পোস্ট করতেছে। এখন কেন করতে পারে? তোমার কি মনে হয় রুষা, যে একটা সম্পর্ক এমন করে ভাঙে কেন? ভাঙে কেন জানি না তো, আমি আমার দিক থেকে তো আমি ভাঙতে চাই না। এখন ওর যদি আরো অপশন থাকে অনেকগুলো, তো ভাঙবেই, স্বাভাবিক এটা। আমি তো চাইছি ও আমার সাথে থাকুক। আপনি বোঝেন না যে ও ওই মেয়ের সাথেও আছে, তাও আমি চাইছি ওরে। আর কোন পর্যায়ে এত যে ক্রেজি কেমনে বানাইছিল তোমার? আমি জানি না। আমি জানি না, আমি ওর সাথে, ওরা তো আমি না দেখি প্রেমে পড়ছিলাম, ওর ছবি দেখে প্রেমে পড়ছিলাম ফেসবুকে, এরকম। আমি জানি না ওর মধ্যে কি আছে, আল্লাহ জানে। ব্রাদার, তোমার এই স্টোরি থেকে যদি সাধারণ মানুষ শেখে, কি শিখতে পারে বলো তো? কি শিখতে পারে? না, আমার আমার লাইফে এই 6-7টা মাস যেটুক কাটাইছি আমি, এই টাইমটা যেন কোনো মেয়ের লাইফে না আসে। আমি দিনের পর দিন মৃত্যুর সাথে লড়াই করছি জাস্ট ওরে পাওয়ার জন্য। হ্যাঁ, মানে পাগলের মতো চিল্লাইছি, পাগলের মতো কান্না করছি আমি ওরে পাওয়ার জন্য। তারপরেও যখন দেখলাম যে না, ওরা রিলেশনে চলে গেছে, ওরা এখন কন্টিনিউ করতেছে, আমি জানতাম ওরা কেন ওর সাথে কেন রিলেশনে আছে। এটাও আমি জানতাম যে টাকা। টাকা, ভালোভাবে থাকতে পারতেছে এরকম। আমি নামাজ পড়েও দোয়া করতাম যে তাও ভালো থাক, ভালো মন্দ খাইতে পারতেছে, ভালো মন্দ পড়তে পারতেছে, থাক, তাও ভালো থাকুক, আল্লাহ ওদের ভালো রাখুক। আমি সবসময় দোয়া করতাম। কিন্তু কাউরে ঠকায় কি কেউ ভালো থাকে? থাকে না। কখনোই না, কখনোই থাকবে না। আমার চোখে পানি আল্লাহ দেখছে না, আমি নামাজে মানে রোজার মধ্যে আমি নামাজ পড়তে বসে এত কান্না করতাম, আমি সূরা ভুলে যাইতাম, এত কান্না করতাম আমি। প্রতিদিন এরকম গেছে আমার। তো এই চোখের পানিগুলা কি আল্লাহ দেখছে না? আল্লাহর কাছে গেছে না? আমি কম সহ্য করছি? সব দিক দিয়ে ওরে আমি সাপোর্ট করতাম, সব দিক দিয়ে। হয়তো আমার আহামরি টাকা নাই, আমার যতটুকু ছিল আমি ততটুকুই তো দিব। তো উম, ও আসলে আমার লাইফে থাকার না, হয়তো আল্লাহ অত দিনের জন্য আমার লাইফে দিছে। কিন্তু ওই মেয়ের সাথে তো আর থাকলো না সম্পর্ক, দিন শেষে তো ভাঙলোই। ওই মেয়ের জন্য আমার সাথে আইসা মারামারি করতে আসে, আমার মারছিল, ও মেয়ের সামনে আমার থাপ্পড় মারছিল একদিন, দেখে না। তো এগুলা বিষয় না, বিষয় হচ্ছে আমি কখনো চাইতাম না যে ওদের সম্পর্কটা ভাঙুক। চাইতাম যে যেহেতু জড়াই গেছে থাকুক, ভালো থাকুক, যেহেতু আমি পাইনি। আর একটা সম্পর্ক ভাঙুক এটা আমি কখনোই চাই না, সে আমার যত বড় শত্রুই হোক, কখনোই চাইতাম না। এরকম পর্যায়ে হঠাৎ করে আমি একটা ডিসিশন নিলাম যে যেহেতু ওরা সম্পর্কে আছে, আমি একটা সরে যাই। সরে যে আমি সরে যাইতে বাধ্য হয়েছি আমি, কারণ আমার পিছনে ওই মাইয়া পইরে থাকতো সবসময়, অল টাইম। ওকে। মানে সবসময় ফলো করতো, কি করতেছি না করতেছি। আমি তো জীবনেও ওদের খুঁচাইতে যাইনি। একদিন ওই মেয়ে আমাকে বলছে যে আমরা বিয়ে করে ফেলছি। একদিন আমাকে বলছে, ওই দিনও আমি ও আমরা ওই আপুর বাসায় শুটিং, ও আমার সাথে চ্যাটিং এ বলতেছিল মেয়েটা যে আমরা তো বিয়ে করে ফেলছি, আপনি চাইলে প্রুফ নিতে আমি ওই মেয়ের সাথেও একদিন কথা বলছিলাম কান্না করে সারা রাত, যে আপু আহ, আমি ওরা ছাড়া বাঁচব না, আপনি হ্যান ত্যান অনেক কিছু বলছি। ওরও অনেক রিকোয়েস্ট করছে, অনেক কিছু। কিন্তু মানে আসলে যে আসার না তারে আমি যতই রিকোয়েস্ট করি পায়ে ধরি, সম্ভব না। তো ওই মেয়ে যখন যে মুহূর্তে বলছে আমাকে, তখন মনে হয় ভোরবেলা 5টা বাজে 6টা বাজে এরকম, ভোর সকাল। আমাকে যখন বললো যে আমরা বিয়ে করে ফেলছি, এই কথাটা শোনার পর ওই দিনের পর থেকে ওদের দুইজনের আমি কোনোদিন নক দিইনি। এর আগ পর্যন্ত আমি আশাই ছিলাম যে ও আমার লাইফে ফিরে আসবে। হুম। এরপরে আমি ওদের কোনোদিন নক দিইনি। দেখতাম, দেখতাম চোখের সামনে আসতো, এই ওই আমার এই ছবি পাঠাইতো, এই পাঠাইতো। ঠিক ছিল কেমনে এই কথা শোনার পর? হ্যাঁ, ঠিক ছিলাম না তো। আমি যে শুয়েছিলাম, আমি আপু ওখান থেকে জাস্ট চার্জারটা নিয়ে বাসায় চলে গেছে। আমার বাসায় যাওয়ার পর আমি মানে পাগল হয় না মানুষ, হাসমো না কানমো, আমি এখানে বসতেছি, এখানে হাসতেছি, মানে কি কেমন যেন পাগল হয়ে গেছিলাম। মানে এই একা একা হাসতেছি, এই একা একা কান্না করতেছি, এইটা বাইরে হইতেছি, ওইটা বাইরে হইতেছি, কি করতেছি নিজেও জানি না। বাসায় এসে কারণ আপুদের বাসায় তো আমি করতে পারতেছি না, বাসায় অনেক মানুষ শুটিং এ। আমি কি করবো এখন, মানে পুরা পাগল হয়ে গেছি। পরে আবার ঘুমিয়ে শুটু খাই ঘুমাইলাম, যে ভুলে থাকতে হবে আমার যেভাবে হোক এগুলা। বিয়ে হয়ে গেছে, শেষ।
আমি আর নাই। এরপর আমি আর ওদের লাইফে আর কোনোদিন কথা বলি নাই, কিন্তু ওই মেয়ে আমার অনেক খুঁচাইতো। আমি টিকটক ছাড়তাম, টিকটকে আইসা কমেন্ট করতো, এনে আইসা কমেন্ট করতো, এনে এনে মানে খুঁচাইতেই থাকতো এরকম। তো এরকম খুঁচাইতে খুঁচাইতে আমি একবার আমাদের শোতেও কে এসেছিল মহিলা? যাই হোক, পরে পরে আমি কি করলাম, আমি ভাবলাম যে এখন তাহলে আমার আরেকটা রিলেশনে যাওয়া উচিত। যাই দেখি যদি এটা থেকে বের হইতে পারি কিনা, কারণ হুম। ওরা আমার পিছনে শুধু শুধু পইরা আছে। আমি কিন্তু ওদের ছাইড়িয়ে দিছি দুইজনে। তো আমি আরেকটা রিলেশনে গেলাম, মানে যাওয়ার পরও শান্তি দিল না আমারে ওরা। ওরা আমাকে শান্তিই দিল না। ওরা কি করলো, আমি যে রিলেশনে গেলাম ওই রিলেশনের মধ্যে ওই মাইয়া যায় আগুন ধরাই দিছে আমার। ফেক ফেক ই কইরা ফেক নাম্বার দিয়ে আমার সে মানে আমার গ্রামের পরিচয় দিয়া গ্রামের লোক আমার নামে এইটা ওইটা বলতো, মানে আমার সম্পর্ক ভাঙবে এদিকেও। ও কতই হিংসা করতো আমাকে, বুঝেন, সব দিক দিয়ে হিংসা করতো আমার ও। তো আমি ওরা বুঝাইতে পারতাম না যে মানে হিংসা করার কারণটা কি। ও ভাবতো কি যে ওদের মধ্যে যদি ঝগড়া হইতো দুজনের মাঝখানে, তোমার জন্য হয়েছে। ও ভাবতো যে ও ঝগড়ার পর মনে হয় আমার সাথে কথা বলে ও, ওকে। এটা ভাবতো। কিন্তু এটা তো হইতোই না, কখনোই প্রশ্ন ওঠে না। আমি কথা বলতে চাইলে তো ও বলবে না, এটা আমাদের কন্টাক্টই বন্ধ হয়ে গেছে ওই দিনের পর থেকে। ওর সাথে আমি আর কোনোদিন কথাই বলি নাই। তো ও সবসময় সন্দেহ করতো, এটা সন্দেহ করতো। তো আমারে ওর কিন্তু অনেক বলছিল না আপনার এখানে, যাই হোক কোন একটা ইয়েতে উঠছিল তো যে 37 না 38টা আমার গার্লফ্রেন্ড। এখানে বলছিল হ্যাঁ 37 নম্বর গার্লফ্রেন্ড। হ্যাঁ। তো এতগুলা গার্লফ্রেন্ডের মাঝখানে সে আমার পিছনে কেন পড়ে থাকতো বলেন? তুমি তো অনেক সুন্দরী। সুন্দরী জন্য না, সে আমাকে এত পরিমাণ জেলাস ফিল করতো। আর ও বুঝতো যে আমি ওরে কি পরিমাণ ভালোবাসি। কারণ আমিও তো ওই মেয়ের ফোন দিয়ে কান্না করছি যে আমি ওরে ছাড়া বাঁচবো না। মানে আমার উইকনেসটা তো ও জানে, বুঝে গেছিল। তো এগুলার ক্ষেত্রে আর ও ওই ছেলেটাও মানে মাঝে মাঝে আমার কথা ওরে বলতো যে আমি আহ, মানে আমারে যা বলতো তাই শুনতাম আমি, এইভাবে ওরে বলতো। কারণ ও তো ওর কথা শুনতো না, ও তো ওর মতো ও চলতো। তো আমি তো ও এনে বসতে বলে এনেই, মানে যা বলতো তাই। তো মাঝে মাঝে ওদের মধ্যে ঝগড়া হলে বলতো তুমি তো আমার কোনো কথা শোনো না, ও তো আমার সব কথা শোনে। এই কথাগুলো আমি কার কাছে শুনছি জানেন? ওই মেয়ের কাছে। ওই মেয়ে কিন্তু আমার ফোন দিত। ওদের যখনই ঝগড়া লাগতো না, আমার নাম্বার টাম্বার আমি তো ব্লক করে রাখতাম। টিকটক মিকটক থেকে নতুন নাম্বার টাম্বার দিয়ে আমার নক করে বলতো রুষাপু আমার একটু হোয়াটসঅ্যাপে নক দাও। তা আমি দিতাম। তো আমার সাথে কথা বলা ধরলে 2 ঘন্টা পার হয়ে যেত, কথা বলতেই থাকতো, সুন্দর সুন্দর করে কথা বলতো, কত কথা বলতো। মানে ওই মেয়ে আমার সাথে কথা বলে, মানে আমি কতটা যে আমি ওর সাথে কথা বলি, আমার ও কম অপমান করে নাই। হ্যাঁ, তারপরও আমি ওরে মাফ করে দিছি। ও মাফ চাইছিল অবশ্য, মাফ টাফ করে দিছি আমি। তো তারপরও বুঝাইতো, মানে আমি রিলেশনে থাকলাম, আমার এই রিলেশনটা মানে ভালো স্বাস্থ্য, সবার সামনে ভালো স্বাস্থ্য, পেছনে যায় এমন বাস দিত বলার বাহিরে। মানে আমার পরের রিলেশনটা যখন আমি ভাঙলো, আহ, আমি ভাঙিয়ে দিছি। কারণ আহ, আমি আবার ওই যে একটু বেশি বিশ্বাস করি না অন্ধের মতো। এটা ওই সেম কাহিনী হয়েছিল। এটা আবার 1 বছর ছিল, 1 বছর চালাই গেছিলাম আমি। মানে আমি চাইতাম না যে ঝগড়া হইলেও আমি রাখতাম যে না ভাঙুক, ভাঙলে আবার ভাববে ওদের সমস্যা, ওদের জন্য হলেও আমি এই সম্পর্কটা রাখতাম। এমন ভাবে রাখছি এই সম্পর্কটা, দিনের পর দিন, মানে আহ আমার ওই ছিল আমার টাকা খাইতো, আমার ওইখানে থাকতো, আমার সবকিছু আমার ইউজ করতো, আর কিছু করতো না। ছেলে মানুষ তো, ওর তো তেমন কাজ নাই। আমি কাজ করে টাকা নিয়ে আসতাম, ওগুলো খাইতো। তারপরও এত অত্যাচার সহ্য করছি আমি দিনের পর দিন, এত মায়ের খাইছি, এত মায়ের আমি জীবনও খাইনি লাইফে। মানে শুধু একা যে রুমে মারছে তা না, ও রাস্তাঘাটেও আমাকে মারতো, শুধু শুধু এমনি। এবং তুমি এটা সহ্য করে নিছো। হ্যাঁ, আমি সহ্য করতাম এগুলো সব। ও দেখছে আমার বান্ধবী, ও কইতো কেমনি সহ্য করস তুই, তোর খায় তোর পরে, তারপরে তুই মায়ের খায় সহ্য করস। আমি বলছি, মানে ওই যে তারপরে পায়ে টায়ে ধরতো, আচ্ছা ইমোশনালি ব্ল্যাকমেল করতো যে সরি ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, মাথায় হয়ে গেছে, আমি আসলে সাইকো হয়ে গেছি, এরকম বুঝাইতো। আমার ডাক্তার দেখাইতে হবে, এই টাইপের বলতো। আস্তে আস্তে এইভাবে এইভাবে 1 বছর যায়। একটা সময় চিন্তা করলাম তাহলে এখন বিয়ে করি।
হুম। আমি ভাবলাম মিডিয়া টিডিয়া ছেড়ে বিয়ে করে ফেলি। তো আমি আমার ফ্যামিলি জানাইছিলাম, ওর ফ্যামিলি জানাইছি কিনা আমি জানি না, আমাকে বলছে জানাইছি। তো ও যে সাইকো হয়ে গেছিল না, মানে আমি কারোর সাথে কথা বললেও না ও নিতে পারতো না। হুম। তো ওর তো বুঝতে হবে যে আমি মিডিয়াতে কাজ করি, আমার তো কথা বলতে হবে। অবশ্যই। আর এখানে আমি ওরে ফুল দেই যে আমি শুটিং এ থাকা অবস্থায় সারা রাত ও আমার সাথে ভিডিও কলে থাকে, আমি ডায়লগ দেওয়ার সময় আমার হাতে ভিডিও কলেও থাকে। আমি আমি এগুলো করি যে আমারে ও সন্দেহ না করতে পারে। আমি আমার জায়গা থেকে সবসময় থাকতাম। তারপরও আমার দিন শেষে মায়ের খাইতে হইতো, আমি সহ্য করতাম এই মায়ের, মানে আমার বাবা মাও তো আমার গায়ে হাত তোলা সাহস পাবে না। স্বাভাবিক, কেউ হ্যাঁ, কারো আর ওরটা প্রাপ্তবয়স্ক খাই একটা আমি, হয়, ওরটা হ্যাঁ। পড়ি যে আমার মারে, উল্টা ও তোমার খায়। আমারটা খায় আমারটা আমি দিনের পর দিন এত কষ্ট করে সারাদিন সারা রাত শুটিং করে আসি, টাকা ইনকাম করে নিয়ে আসি, ওই টাকা দিয়ে বাজার করে রান্না করে খাওয়াই ওরে আমি। ওর নিজে রান্না করে খাওয়া। হ্যাঁ, রান্না করে খাওয়াইতাম, আমি নিজে রান্না করতাম না যখন থাকতাম, ফুড পান্ডায় খাইতাম। আর ওর জন্য আমি প্রতিদিন রান্না করতাম 3 বেলা এরকম। তারপরেও মাইনে নিছি, ঠিক আছে বিয়ে করি। মানে আমরা একটা ডিসিশন নিলাম যে 2 মাসের একটা গ্যাপ, তুই 2 মাস তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো, মানে দুজনের রাগগুলা কন্ট্রোল করি, ঠিক হই। দেন হচ্ছে আমরা 1 বছর আমাদের যেদিন পূর্ণ হবে ওই দিন আমরা বিয়ে করবো। এর আগে আমরা ডিসিশনটা নিলাম। নেওয়ার পর তারপরও হচ্ছে আমি শুটিং এ গেলে ওরে জানাই যেতাম, তারপরও কলে থাকতো, এরকম ছিল। তো থাকা অবস্থায় এরকম থাকতে থাকতেই ঠিক বিয়ের একটা প্রিপারেশন নিচ্ছি আমি আম্মু টাম্মু সবাই বইলে রাখছি। ওরা ওদের বাসা থেকে কারা আসবে, আমি কি শাড়ি পরবো, কি করব, সবকিছু আমি প্ল্যানিং করে রাখছি ওর সাথেও। তো এরকম অবস্থায় 15 দিন আগে, 15-20 দিন আগে হঠাৎ একদিন আহ, ওর ফোনে ওর স্টোরিতে ঢুকছি আমি, ঢুকে দেখি ও একটা স্টোরি ছাড়ছে, ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছে একটা রেস্টুরেন্টে বৈশাখ, একটা মিউজিক চলতেছে, সাদা কালো ব্যাকগ্রাউন্ড, মানে কেউ একজন করে দিতেছে এরকম হুম। ভিডিওটা ছাড়ছে। ওই স্টোরিতে কিন্তু আগে কমেন্ট করা যেত, কমেন্টে একটা মেয়ে কমেন্ট করছে যে উফ বেবি না কি যেন লিখছেন। ওই মেয়েরে আমি বলছিলাম ব্লগ দিতে, হুম। দেয় নাই তো। ওই মেয়ের আইডিতে ঢুকছে, ওই মেয়ের স্টোরিতে যাই দিই, সেম ভিডিও, সেম মিউজিক, সেম লিকোশন, ওই এনভায়রনমেন্ট ওই সেম। হ্যাঁ সেম, জাস্ট ওই পাশে এই পাশে দুইজন বাহ। দুজনের ভিডিওটা করে দিছে। আমি সুন্দর করে স্ক্রিন রেকর্ড করছি, এখনো আছে আমার ফোনে ওইটা, হ্যাঁ স্ক্রিন রেকর্ড করে আহ, আমি ওরে সুন্দর করে জিজ্ঞেস করছি ফোন দিয়ে, আচ্ছা কালকে কি কোথাও গেছিলা, মানে আমি আমি এমনি করি সুন্দর একদম নর্মাল, আমি জিজ্ঞেস করছি যে কালকে কোথাও গেছিলা। পরে হ্যাঁ গেছিলাম তো আমরা, আমি আমার ছোট ভাইটার সবাই রেস্টুরেন্টে গেছিলাম একটা। ও আচ্ছা, কোনো মেয়ে মানুষ গেছিল? পরে বলে না মেয়ে মানুষ যাবো কেন, অস্বীকার। আমি বলছি সত্যি বলতেছো, সত্যি বলো সমস্যা নেই, আর যদি পরে যদি সত্যিটা বের হয় তাহলে কিন্তু খবর আছে এরকম। ও অস্বীকার কোনোভাবে বলে না, পরে যখন বুঝছে যে হয়তো কিছু একটা আমি টের পাইছি, তখন বলে হ্যাঁ আমার ওই ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড। আমি বলছি, ও নাম কি এটা? আমি আসলেই এটা বলার পর ইচ্ছারম একটা গালি দিলাম। হুম, গালি দিয়া সুন্দর কইরা, মানে ওরে আমি আগেই বলে নিছি যদি আমি সত্যি বলি আর তুমি মিথ্যা বলো তাইলে তোমার সাথে আজকে শেষ সবকিছু, হুম। এটা বইলেই নিছি আমি। তো ওর সাথে আমার তখনই আমি ওরে বলে দিছি যে তুমি আমাকে আর কোনোদিন নক দিবা না, হ্যান ত্যান, শেষ। নর্মালি ওর সাথে ঝগড়া লাগলে ও আমাকে করে ওই যে হাতে পায়ে ধরে মাপ টাপ চা, ওরে কিন্তু আমি অনেকবার ধরছি, ও হুম। কিন্তু কম না। ও আমার ভালোবাসতো অনেক, আমার জন্য অনেক পাগল ছিল, কিন্তু কিছু ছেলের থাকে না একটু স্বভাব খারাপ থাকে, কিন্তু ওরে আমি আমি আবার কেমন, ধরেন আমার ফোন আমার বয়ফ্রেন্ড সারাদিন ঘাড়াইতেছে কোনো সমস্যা নেই, কিন্তু আমি না ঘাড়াইতাম না, আমি বিশ্বাস করতাম। কিন্তু আমি যেদিন ধরতাম ওই দিন সে ধরা খাবেই, কিছু না কিছু বাড়াইতো। ধরা খাবেই। ওই যে প্রত্যেকবার মাফ চা, কিন্তু ওইবার মাফ চায় নাই। মাফ চাইলে মাফ করে দিতাম, এরপরেও হ্যাঁ কিন্তু মাফ চায় নাই। তুমি মানুষ ভাই। জানি না আমি কি, আমি মাফ করে দিতাম, ও মাফটা চাইলো না, শেষ। মাফটা চায় নাই, উল্টা আমাকে আরো ব্লেম করছে অনেক কিছু। তারপরে আর কিছু বলার নাই আমার। তো এটা হওয়ার পর আমি আসলে ওর সাথে যে ব্রেকআপ টেকআপ হওয়ার পর সেট টেট পোস্ট করতেছিলাম, এর মাঝখানে মানে 1 বছরে যেগুলো আমি জানতাম না, একদিনে আমারে টিকটক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এমন কোনো জায়গায় নাই যে মাইয়ার আমার নক দেয় নাই, স্ক্রিনশট সহ। মানে ও যার যার সাথে যত কিছু আকাম টাকাম করছে
টাকা পয়সা আনতেন বকচোদ যা করছে সব ওই দিন আমার সামনে আসছে। হ্যাঁ, মানে আমি পুরা আকাশ থেকে বললাম যে আমি আসলে কি মানুষ, মানে আমার নিজেরই একটা প্রশ্ন হয়েছে, আয়নার সামনে দাঁড়ায় প্রশ্ন করলাম যে আমি একটা বছর এই মানুষটার সাথে যে ছিলাম, আমি একটা সুতা পর্যন্ত জানতে পারলাম না। কি করছে তোমার অগোচরে? ওর আগে বিয়ে হয়েছিল, বিয়ে করছে একটা মডেলে, ডিভোর্সও দিছে। ওই এ ওর বউয়ের সাথে আমি কথা বলছি, ওর বউ আমার নক দিছিল। এ বাবা, আবার একটা মহিলার সাথে করছিল আপনার, যাই হোক অনেক আছে না, কত কিছুই করছে। আমার কথা তো ওইটা না, আমার কথা যে তুমি আমার লাইফে আসার আগে যাই করো আমার কোনো যায় আসে না। তো আমার লাইফে থাকা অবস্থায় তুমি শুধু আমার আমার হচ্ছে এটা। তো আমার লাইফে থাকা অবস্থায় যদি তুমি কিছু করো সেটা তো আমি পরে শুনলে তো এটা আমি নিতে পারবো না, এটা স্বাভাবিক। তো আমার কন্টিনিউ এত স্ক্রিনশট আমি একজন না তো অনেকজন, কেমনি সহ্য করবো আমি বলেন? নিতে পারলাম না, না পাইরে ওই দিন আমি লাস্ট ডিসিশন নিলাম, আজকে আমি ঘুমের ওষুধ খাবো একমাত্র ওরে ভোলার জন্য, ওরে পাওয়ার জন্য না। ওই দিন আমি লাস্ট ঘুমের ওষুধ, না লাস্ট না মানে ঘুমের ওষুধ খাইছি আর হাতটা কাটছি। হ্যাঁ, হাত কাটছি ওই দিন, হাত টাত কাটে ঘুমের ওষুধ গুলা খায়া একদম শেষ। ঠিক তার 2 দিন পরেই আমি ওই মানে ব্রেকআপ পার্টি দিছি। কারণ এত পরিমাণ আঘাত করছে আমারে যে আমি একটা বছর আর আমি ধরতে পারিনি আমাকে কি পরিমাণ একটা বছর ঠকাই গেছে ও দিনের পর দিন। তো যারা এত মায় সহ্য করতাম, এত অত্যাচার সহ্য করতাম, তারপরে যেহেতু ঠকলাম, তো ওই ক্ষেত্রে নিজের উপর নিজের ঘৃণা লাগিয়া আমি এই কাজটা করছি যে হাত কাটছি, ঘুমের ওষুধ খাইছি। যে আমি জীবনে কি মানুষ হবো না? তো ওই হাত ঘুমের ওষুধের পিনিকটা যাওয়ার সাথে সাথে আমি ব্রেকআপ পার্টি দিয়ে আমি মুভ অন করছি 2 দিনই। সাবাস। মুভ অন কইরা পুরা বিশ্বাস করবেন না, মানে আসে না যে ওর জন্য একটু কান্না করবো, ওই পানিটুকু আমার চোখ দিয়ে আসে নাই। এত পরিমাণ হার্ট করছে আমারে, পানি পর্যন্ত আসে নাই আমার চোখ দিয়ে। আমি সবাই বলতাম, আল্লাহ ছেলেটার সাথে একটা বছর প্রেম করলাম, একটু পানিও পর্যন্ত একটু কান্না করা উচিত আমার, না করলে অন্যায় হয় না, একটু কান্না করা উচিত। প্রত্যেক দিন বলতাম, আর প্রত্যেক দিন মানে আমি, তবে একটা জিনিস মানি আমি সবসময় যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। পয়েন্ট। এটা আমি সবসময় মানি, বিশ্বাস করি। আর ও যাওয়াতে আমার লাইফ পুরো ঘুরে গেছে, আমার লাইফটাই চেঞ্জ হয়ে গেছে, আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার অনেক বেশি ভালো রাখছে, মানে শান্তিতে রাখছে। আমি অনেক ভালো আছি আসলেই। মানে ওর সাথে ব্রেকআপ হয়েছে 1 বছর প্লাস, 1 বছর প্রায় 1-2 মাস হইলো। অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমারও না এটা মনে হয় যে প্রত্যেকটা সম্পর্ক আল্লাহ দান করেন কোনো না কোনো কারণে, আবার নিয়েও যান কোনো না কোনো কারণে। কিন্তু ভুলবশত যদি ওর সাথে আমার বিয়েটা হয়ে যেত না, মইরা যেতে তো আমি সুইসাইড করে ফেলতাম কয়দিন। আল্লাহ বাঁচাইছে, হ্যাঁ, তুমি বাচ্চা আমি গেছো। জানি সুইসাইড করে ফেলতাম, আমার আমি তো এটা জানি। আল্লাহ বাঁচাইছে। ও ব্রাদার, আসলেই আল্লাহ বাঁচিয়েছে। ও থ্যাংক ইউ, ইট ওয়াজ গুড টু টক টু ইউ। আমার অনেকদিন থেকে তোমার সাথে কথা বলার ইচ্ছা ছিল। আমাদের শোতে এসে ওই ভদ্রমহিলা অনেক কথা বলছিল। আমার নামে অনেক কিছু বলছে, আমি আমি ওদিন উত্তর খুঁজে বলতে চাই পাচ্ছিলাম। না আসলে। কারণ কি মানুষ মানুষের নামে বলবেই। আহ, আমি এগুলো শুনানোর পর ও কিন্তু আমার ওইদিন ফোন দিছিল, আপনি জানেন? ওকে। ও কিন্তু ওই যে মানে ওর এক্স রে নিয়ে যে অনেক কিছু বলছে, ওর এক্স কিন্তু এগুলো নিয়ে লাইভ টাইপ করছিল। লাইভ টাইপ করার পর আমারে ফোন দিছিল, ও ফোন দিয়ে বলছে যে আচ্ছা আপু আপনারও তো ঠকাইছে, আমারও তো ঠকাইছে, হ্যাঁ আমি কি ভুল বলছি, হ্যাঁ দেন। পরে আমি বলছি আপনার যা মন চায় আপনি বলেন, আপনি কোন সাহসে বলবেন যে আমি কনসেপ্ট করছি তারপর নষ্ট করছি, এটা বলছে না? হ্যাঁ, আমি কি আপনার নাম ধরে বলছি? আচ্ছা নাম ধরে না বললেন, মানুষ কি বুঝে না? আমি কি বুঝি না? আমি কি ফিটার খাই আর মানুষ বুঝে নাই? আর আমি তো দেখি না এই ভিডিও, আমারে তো পাঠাইছে আরেকজন, আপনার কাজিন পাঠাইছে, আপনার বড় বোন পাঠাইছে আমারে। তার মানে তারা বুঝছে যে আমারে নিয়ে কথা বলছেন আপনি, তাইলে আপনি কি বুঝাইতে চান? পরে বলতেছে যে আহ, না না আপনি কি এগুলা প্রুফ দিতে পারবেন, হ্যান ত্যান এগুলো বলতেছে অনেক কিছু। চক্কর চক্কর। হ্যাঁ, মানে ও তো কথা শেষ নাই। পরে আমি ওর বলছি যে আপনি যে কথাটা বলছেন যে আমি কনসেপ্ট করছি, বাচ্চা নষ্ট করছি, এটার প্রুফ দিবেন, আপনি ওইখানে যাবেন, আবার যাই প্রুফ দিবেন। আপনি কোন সাহস এটা বলছেন? আপনি কেন আমাকে নেব? আপনার এক্স বয়ফ্রেন্ড আপনারে কি করছে, ঠকাইছে না করছে, আপনি ওর নামে কি করবেন না করবেন আপনার ব্যাপার, আপনাদের ব্যাপার। আমাকে নিয়ে কেন কথা হলো ওখানে? আপনি দেখছেন আমি বাচ্চা নষ্ট করছি, আমার বাচ্চা বেটা, আমি একটা মেয়ে মানুষ, এটা আমার জন্য কত বড় একটা কলঙ্ক আমার গায়ে লাগলো, এটা আপনি বুঝেন মেয়ে মানুষে? আমি এরকম ভাবে বলছি। আমি ওর এটাও বলছি যে আমি যদি কনসেপ্ট করতাম আমার চেয়ে খুশি কেউ হইতো না।
আমি এটাও বলছি, কারণ আমি তো ওরে চাইতাম। আমি যদি ওইটাও হয়ে যেতাম আর, তাও আমি আমার মতো পৃথিবীতে খুশি কেউ হইতো না। পাগল আর আমি এটাও পর্যন্ত বলছি। তো ও আমার নামে এই মিথ্যা কথা বলা কোনো মানে হয় না। কয় না, ও আমি বলবো কেন, আমাকে তো ওখান থেকে বলা হয়েছে। মানে আপনারাও বলছেন নাকি, আপনার খবর নিছেন, খবর নিয়ে নাকি বলছেন। ও যে কি মিথ্যা বলে, ওর সাথে যারা চলে সবাই জানে। যাই হোক, আমি ওর নামে কিছু বলতে চাই না, ওর সাথে লাগতেও চাই না, কারণ আল্লাহ ভালো রাখুক সবাই। হ্যাঁ, সে এইটাই চাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবার সাথে সবার লাগাটা ঠিক না আসলে। লাগালাগি ঠিক ঠিক না, সেটাই তো। নিজের সম্মান নষ্ট হবে, সত্যি। চাই না আমার সম্মান নষ্ট হোক। আহ, ভালো থাকবেন আমি ভালো আছি, তারপরেও খুঁচাইতেই থাকে, তারপরও এখনো খুঁচায়, জানেন, এখনো পিছন ছাড়ে না, এখনো খুঁচায়। তো ও তখনও বই লেগেছে যে ওর এক্স নাকি আমার সাথে এখনো থাকে, আমরা নাকি এক বাসা নিয়ে থাকি। তখন তো বলছে, আপনার সামনেই তো বলছে, কত বাহ, কিছু বলছে। থাক, ভালো থাক, সবাই ভালো থাক। হ্যাঁ, আমি দোয়া করি সবাই ভালো থাকুক। ওকে। সবাই ভালো থাকুক, আমি সবসময় দোয়া করি সবাই ভালো থাকুক।